এটার সাথে একমত? উনি যেটা বললেন আমি শুধু একটা এটার মধ্যে অ্যাড করব যে ভবন ধসে যেভাবে ধ্বংসস্তূপের মধ্যে লোকজন বিপদে পড়ে আছে, বাঁচার জন্য আকুতি করছে, পুরো দেশের গণতন্ত্রটা ধসে গেছে ভাই। পুরো এই গণতন্ত্রের অপসংস্কৃতি, অপরাজনীতির ধসে ধ্বংস চাপায় আমরা কিন্তু পড়ে গেছি। উনি তো বললেন প্রশাসন এবং সেখান থেকে বের করার জন্য শুধু সাভারের ধ্বংসস্তূপ থেকে আমাদের বের করলে আমাদের মুক্তি নাই, এই অপরাজনীতি, দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এবং উনি যেটা বললেন যে যথার্থই বলেছেন যে এই রাজনীতিকে ঝাঁকুনি দিতে হবে। ঘন্টাটা কে বাঁধবে? প্রত্যেকটা জায়গায় রাজনীতি, যে ঘন্টা বাঁধবে, যে ঘন্টা তৈরি করে, যে ঘন্টা বাজায়, প্রত্যেকেই দুই ভাগে বিভক্ত। কারণ প্রত্যেকেই জানে যে নেত্রী কিভাবে খুশি হবেন। তাহলে আমাদের রুটি রুজি নেত্রীর উপরে নির্ভর করছে, যে আমার কথায় নেত্রী খুশি হবে। এভাবে যদি দেশ চলে, এই দেশের মতো তো এত হতভাগা দেশ আর কোথাও থাকবে না যে আমি সত্য বলতে পারবো না। যে আজকে সবচেয়ে বড় ক্রাইসিস হয়েছে তথ্যের না সত্যের। মতি ভাই, তথ্য জানার অধিকার আমাদের আছে, সত্য জানার কোন অধিকার নাই। লোক পাবেন না সত্য অধিকার, কমিশন আছে একটা, কিন্তু সত্যের কোন কমিশন নাই। যারা ওখানে বসে আছেন তারাও তথ্য বিভ্রাট না সত্য বিভ্রাট করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন, ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানে আজকের রিপোর্ট বিডি নিউজের, আমি এখন ইন্টারনেট থেকে দেখলাম, 23 কোটি টাকার তারা দুর্নীতি, অনিয়ম, দুদক খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিসের, যাদের কাজ করার কথা ছিল সাভারে উদ্ধারের জন্য। এবং সেখানে তারা মামলা করেনি, মামলা না করে সমঝোতা করেছেন দুদক। আমার কাছে মনে হয়েছে নামটা তার বাবা ঠিকই রেখেছেন, গোলামের নামটা, চেয়ারম্যানের নাম গোলাম রহমান, গোলাম নামটা ঠিকই রেখেছেন। এই হচ্ছে দেশের অবস্থা। সব যদি গোলাম হয়ে যায় আমরা দেশে, আমরা যাবোটা কোথায়? কেউ না কেউ, উনি যেটা বললেন, কেউ না কেউ আসতে হবে। এই গরিব মানুষদেরকে বাঁচানোর জন্য দেশে কেউ না কেউ আসতে হবে। এভাবে দেশ চলতে পারে না। আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই। আপনি শুধু গরিব বলছেন, ধনী গরিব দুইটাই তো, আপনার সবাই তো অসহায়। শুধু একটা গ্রুপের কাছে জিম্মি কি সবার কাছে? একটি গ্রুপ, বিশেষ গ্রুপের কাছে জিম্মি। এই রাজনীতিকে একটা জায়গায় তো নিয়ে আসতে হবে। রাজনীতি তো অর্থ বাড়ানোর জায়গা না, শুধু শাসক দলের রাজনীতি না, এটা তো দুই দলের রাজনীতি। ছোট দলগুলো আপনি বিশ্বাস করবেন, অনেক দল আছে বড় বড় জোটে, আমি নাম বলবো না, তারা বিব্রত হবেন। তারা দলের জোটের মধ্যে আছেন কেন? এক ব্যক্তি 3 দল। আগে তো দেখতাম 3 ব্যক্তির এক দল, এখন এক ব্যক্তিরই 3 দল, কারণ জোটে তারা যাবেন। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি এই জোটের মধ্যে আছেন, আপনার তো কিছুই নাই, আপনি তো মন্ত্রী তো পোস্ট, আপনার কোনো আসনও নাই, আপনি কেন গেলেন? তো উনি বললেন যে একটা বিশেষ প্রতিষ্ঠানে উনি একটা দায়িত্ব পাবেন দেখে উনি জোটে গেছেন। একটা এত বড় জোটে একটা বিশেষ একটা দপ্তরে একটা কাজের জন্য কিংবা একটা পদ পাওয়ার জন্য জোটে উনি গেছেন, এর চেয়ে ভয়ঙ্কর তার হতে পারে না। আজকে দেখেন মেনন ইনুদের মতো লোকগুলা, তারাও কিন্তু এই দুর্বৃত্তায়ন রাজনীতির একটা বড় অংশ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এবং যারা মুখে বলে, এটা হচ্ছে কি যে বলতে বলতে যে একসময় আমাদের, কিন্তু মানুষ যাবে কোথায়? আপনারা যেটা বলছেন যে আপনারা তো সমাধান দিচ্ছেন, আমরা বলছি কেউ যদি হয় কোথায় যাবে? মতি ভাই, কাজ হয়ে গেছে। কিরকম কাজ হয়ে গেছে? কিভাবে? আমরা এখন স্মার্টফোনের যুগে আছি। আচ্ছা, মানুষ স্মার্ট হয়ে গেছে, মানুষ বুঝে, মানুষ কিন্তু চেনে যে সাদা কালো কি, চোর কোনটা, দুর্বৃত্ত কোনটা, মাস্তান কোনটা, গুন্ডা কোনটা, মানুষ চেনে। ভয়ে কিছু বলে না, ভয়ে বলে না। আর আমাদের জায়গাও তো নাই। আপনি আমাকে তো অপশন দিবেন রাজনীতিতে, যখন আমি ভোট দিতে যাব, হয় ধানের শীষ নাহলে নৌকা। আপনি তৃতীয় একটা কিছু দিলেন, আমি ভোটটা দিব। এখন তৃতীয় যদি আপনি এমন লোকজনকে দেন যারা তাদের সামনে দাঁড়ানোর সুযোগ নেই, ভালো লোকগুলা যদি আসে, দেখেন একটা কথা সবসময় বলা হয়, রাষ্ট্র কিংবা সমাজ ধ্বংস হয় অসৎ লোকের কর্মকাণ্ডে না, সৎ লোকের নিষ্ক্রিয়তায়। সৎ লোকরা যখন নিষ্ক্রিয় থাকবে তখন রাষ্ট্র ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়। উনি এটা বলতে পারবেন, সমাজ বিজ্ঞানী। এই ভালো লোকগুলা যখন আসবে তখন এরা পালিয়ে যাবে। আপনার মনে আছে গত বছর আমি সিটি কর্পোরেশন নেমেছিলাম এবং অনেকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা পর্যন্ত করেছে। আমি বলেছি দেখেন, এটা আমাদের অস্তিত্বের বিষয়। আজকে যদি আমরা দেয়ালেও না থাকি, কালকে নর্দমায় চলে যাব। আমাদের অস্তিত্ব আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা বেঁচে আছি, আজকে না হয় 5 বছর 10 বছর পরে হলেও আমরা যে বেঁচে আছি, আমাদের অস্তিত্ব এটা আসবে। এই জেনারেশন আসবে, এই জেনারেশন ইংরেজিতে কথা বলে, ইংরেজি শিক্ষা, তারা হায়ার এডুকেশন নিচ্ছে, তারা নিজের পছন্দে বিয়ে করছে, নিজের পছন্দে পেশা নির্বাচন করছে, নিজের পছন্দে তারা ব্লগ দেখছে, মোবাইলে কথা বলছে, ইন্টারনেটে যাচ্ছে, লেখালেখি করছে, পড়াশোনা করছে। তারা তো অনেক দূরে চলে গেছে। আমার আপনার কথা তারা শুনছে না, বাবা মার কথাই শুনে না। তারা কিসে ধানের শীষ আর নৌকার কথা শুনবে? তাদেরকে একত্রিত করার কোনো শক্তি নাই। শক্তি হয় আমাদের দেশে গণজাগরণ মঞ্চে ওর মতো
লোকরা কিন্তু তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করে, তরুণ প্রজন্ম আকৃষ্ট হয়। পরক্ষণে যখন দেখে এটা ভাওতাবাজি, এটা শাহবাগ লীগ যখন হয়ে যায়, তখন তরুণ প্রজন্ম কিন্তু আহত হয়, কিন্তু চেতনা কিন্তু মরেনি। এই জেনারেশন যখন যাবে, আমরা মারা যাওয়ার পর এই উপরের লোকগুলা যখন চলে যাবে, আমার আপনার সন্তান